নবাবের এই শহরের নাম উচ্চারণ করলেই একসময় চোখের সামনে ভেসে উঠত শুধুমাত্র হাজারদুয়ারি ভাগীরথী নদীর অপার সৌন্দর্য, লালবাগ, মতিঝিল আর বিরল প্রজাতির মন মাতানো স্বাদের নবাবী আমবাগান। এই জেলায় পায়ে পায়ে কথা বলে ইতিহাস। একসময় এই ভূখণ্ড ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ ভূখণ্ড। ইতিহাস সমৃদ্ধ মুর্শিদাবাদ আজ এক আতঙ্ক। মায়ানগরী নয়, যেন এক আতঙ্কের নগরী। হিংসা, সন্ত্রাস, দাঙ্গা, খুন, গোটা দেশের কাছে এই ভূখণ্ড আক্ষরিক অর্থেই যেন এক বিভীষিকা। সিএ আইন সামনে আসতেই প্রথম আগুন জ্বলে উঠেছিল এই জেলাতেই। পথ অবরোধ, ট্রেন লাইন উপড়ে ফেলা, ট্রেনে আগুন, রেল স্টেশন ভাঙচুরের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। এরপর এলো ওয়াকাফের পালা। ফের আগুন, ফের সন্ত্রাস। শামশেরগঞ্জে সাম্প্রদায়িক হামলা, খুন, লুটপাট নাড়িয়ে দেয় গোটা দেশকে। এরপর এসআইআর ঘিরেও একের পর এক অশান্তির ঘটনা উত্তপ্ত করে তুলেছে এই ভূখণ্ডকে। তার উপরে এই মাটিতে বাবরি মসজিদ নির্মাণের মতো স্পর্শকাতর বিষয়ে হাত দিয়ে জেলার রাজনীতিকে আরও ঘোরালো করে তুলেছে হুমায়ুন কবির। অযোধ্যায় রাম মন্দির, বাবরি মসজিদ বিতর্ককে সামনে রেখেই ভারতীয় রাজনীতিতে উল্কার মতো উত্থান হয়েছে বিজেপির। এবার বেলডাঙ্গায় বাবরি মসজিদকে সামনে রেখে মুর্শিদাবাদের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চাইছেন হুমায়ুন কবির। ফলে সাধারণ মানুষের জন্যে যেটা ধর্মীয় আবেগ, রাজনীতিবিদদের কাছে কিন্তু বরাবরই পলিটিক্যাল কার্ড। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বাবরি মসজিদ সামনে রেখে সংখ্যালঘু ভোট কবজা করতে আসরে নেমেছেন হুমায়ুন কবির। কিন্তু তার এই ভাইরাল ভিডিও কাণ্ডের পর সেই প্রচেষ্টা কতটা সফল হবে তা সময়ই বলবে। কংগ্রেস থেকে তৃণমূল, তারপর তৃণমূল থেকে বিজেপি, আবার বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েও টিকতে পারেননি হুমায়ুন। অবশেষে আমজনতা উন্নয়ন পার্টি খুলে নিজেই ভোটের ময়দানে নেমে পড়েছেন তিনি। যে মুসলমানদের 2011 থেকে 2016, 2021 মুসলমানদের সিংহ ভোট নিয়ে যে মুসলমানদের সঙ্গে মমতা ব্যানার্জি অনুন্নয়ন করেছে, গদ্দারি করেছে, মিথ্যাচার করেছে, তার যোগ্য জবাব আগামী দিনে বাংলার মুসলমান ভোটাররাই তাকে দেবে। কম করে 100টা সিট নিয়ে আগামী পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীতে যেই থাকবে তার নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের, চাবিকাঠি হুমায়ুন কবিরের হাতে। মসজিদটা হবে, মসজিদ নিশ্চিন্তে চলছে তো, কারো ক্ষমতা নাই ছেতিনিয়াতে মসজিদ বন্ধ করতে আসে। সেখানে একটা ঢিল মারলে 10টা পাটকেল খেতে হবে। পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। তাঁদের পাল্টা হুমকি, বাবরি মসজিদের জবাব দিতে এখানে রাম মন্দির গড়ে তুলবেন তাঁরা। একেবারে কড়া ডোজের সাম্প্রদায়িক দাওয়াই দিয়ে আসরে নেমেছে দুপক্ষ। বিধির বিধানের দেওয়ালে লেখন হয়ে গেছে, মুর্শিদাবাদ জেলায় বিজেপি এবার ঐতিহাসিক রেজাল্ট করবে। এখানে মানে তার অস্বাভাবিক ঘটনা ঘটবে। ডেফিনেটলি অস্বাভাবিক প্রতিবার রাজনীতিতে ঘটেছে, এবারও ঘটবে। আপনারা যদি এখান থেকে ডাবল ডিজিট পান, ধরে নিলাম আপনাদের সরকার হলো, তো এই জেলার কি উপকার হবে? এই জেলার জন্য কি করবেন আপনারা? এই জেলায় প্রথম রামরাজ্য তৈরি হবে, এখানেই রাম মন্দির তৈরি হবে। এটা আমি প্রথমেই বলেছি, আবারও বলছি। এই জেলায় যেদিন 4ঠা মে বিজেপি সরকার গঠন হবে, আর সেই দিন ধামাকা শুনে এই জেলা থেকেই রাম মন্দির তৈরি হবে মুর্শিদাবাদ জেলায়। এই মন্দির মসজিদ রাজনীতি সাম্প্রদায়িক উন্মাদনায় প্রমাদ গুনছেন জেলার অধিকাংশ নাগরিক। তাঁদের বক্তব্য, এই রাজনীতি জেলার সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশকে বিষিয়ে তুলছে। গত কয়েক বছরে 19 সালের পর থেকে আমার যেন মনে হচ্ছে যে আমাদের এই জেলাটা, যেটা একসময় ভারতবর্ষের একটা সবথেকে শক্তিশালী জায়গা ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে ছিল, সেটা একটা যেন সাম্প্রদায়িকতার পরীক্ষাগার হয়ে গেছে। এবং যেভাবে এখানে হিংসা ছড়াচ্ছে এবং সেটাকে রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে না পেরে যেভাবে সেটাকে নিয়ে বিভিন্ন দল সেই রুটি শেখা বলে সেই ধরনের রুটি শিখছে, এটা আমাদের সামগ্রিকভাবে জেলার ব্যবসা বাণিজ্য, আমাদের শিক্ষা, সংস্কৃতি, এই পুরো ব্যাপারটাকে প্রায় ধ্বংস করে ফেলছে। একদা সমৃদ্ধ এই ভূখণ্ড আজ আক্ষরিক অর্থেই এক হতদরিদ্র জেলা। কর্মসংস্থানের অভাবে সিংহভাগ মানুষ আজ পরিযায়ী। কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি জমাতে বাধ্য হচ্ছেন তাঁরা। উজাড় হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম।
এই গোদের উপর বিস্ফোরার মতো যোগ হয়েছে সাম্প্রদায়িক সংগ্রাম, যার কুপ্রভাব ঘনিয়ে এসেছে জেলার অর্থনীতির উপর। এখানে আয়ের একমাত্র মাধ্যম পর্যটন আজ মুখ থুবড়ে পড়েছে। মুর্শিদাবাদ মানেই এখন আতঙ্ক, ফলে পর্যটকরা সযত্নে এড়িয়ে যাচ্ছেন মুর্শিদাবাদকে। আজকে ধরুন এনআরসি থেকে শুরু করে এই শহর পর্যন্ত ধারাবাহিকভাবে প্রতি বছর এক একটা ঘটনা ঘটে গেছে মুর্শিদাবাদ জেলায়। এই যে বিভিন্ন ঘটনার আবহে মুর্শিদাবাদ জেলার যে সুনামটা ছিল, সে সুনামটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আজকে মুর্শিদাবাদের নাম শুনলে বাইরের মানুষরা একটা আতঙ্কগ্রস্ত হয়ে যায়। আজকে কিন্তু পর্যটনের সম্ভাবনাটা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। পর্যটকরা আসছে না, ভয় পাচ্ছে, অন্যান্য জায়গায় চলে যাচ্ছে। একদিকে কর্মসংস্থানহীন পরিবেশ, অন্যদিকে আর্থিক আঘাতে যখন জর্জরিত এই জেলা, তখন আরও বড়সড় বিপদ ঘনিয়ে উঠেছে জেলার শিক্ষার পরিবেশের উপর। শিক্ষার জন্য যে জেলার একসময় যথেষ্ট নামডাক ছিল, সেই জেলা এখন ধুঁকছে শিক্ষাক্ষেত্রে। কলেজগুলিতে ছাত্রছাত্রী ভর্তির সংখ্যাটা বিস্ময়করভাবে কমে এসেছে গত কয়েক বছরে। জলঙ্গি মহাবিদ্যালয়ে 2189টি আসন থাকলেও চলতি শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে মাত্র 183 জন। 91% আসন খালি। এই তথ্য সামনে আসার পর আমরা ঢুঁ দিলাম এই কলেজে। কলেজ খোলা, দাঁড়িয়ে রয়েছি জলঙ্গি মহাবিদ্যালয়ে, কিন্তু একবারও এই মহাবিদ্যালয়ের দিকে তাকালে মনে হচ্ছে যে এই কলেজ খোলা রয়েছে এই মুহূর্তে। ছাত্রছাত্রী নেই। সহজেই অনুমেয় কলেজকে ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহের পারদ ঠিক কোন জায়গায়? কেন তারা ক্রমশ কলেজ বিমুখ হচ্ছেন? এই ফাঁকা কলেজে আমরা দেখা পেলাম অধ্যক্ষের। শুনশান এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে কার্যত একা আগলে বসে আছেন তিনি। আমরা একটা এনইপিতে 4 বছর ওদের গ্র্যাজুয়েশন, এখন তো একটা তরতাজা ছেলে 12 পাস করার পর 4 বছর আমরা নিচ্ছি। পাস করার পরে ওরা কিছু একটা তো কর্মসংস্থান দিতে হবে। এইটা সত্যি ল্যাক আমাদের এখানে জেনারেল লাইনে। বিহার এবং ঝাড়খণ্ডে টিচার হিসেবে চাকরি করছে, পশ্চিমবঙ্গে সুযোগ না পেয়ে ওখানে চলে যাচ্ছে। না পেলে মানে এখানে এসএসসি সবসময় হচ্ছে না, ন্যাচারালি ওইদিকে হয়েছে, ওইদিকে যাচ্ছে। তো এগুলো তো ঘটনা, এগুলো বাস্তব আর কি। আমাদের পরবর্তী গন্তব্য ডোমকল গার্লস কলেজ। এখানেও 89% আসন খালি পড়ে আছে। স্বভাবতই প্রশ্ন ওঠে, কেন এই পরিস্থিতি এখন? কেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে ছাত্রছাত্রীরা? বেরিয়ে আসার সময় এ নিয়ে কথা হলো দুই ছাত্রীর সঙ্গে। এখন গ্র্যাজুয়েশনে অনেক কম স্টুডেন্ট আসতে চাইছে না। কারণটা হচ্ছে চাকরির অবস্থা যেই পরিমাণ দিন দিন খারাপ হচ্ছে, আমরাই বুঝতে পারছি না যে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কোন দিকে যাব। ডাব্লিউবিসিএসও প্রত্যেক বছর হচ্ছে না, সরকারি চাকরির অবস্থাও খারাপ। ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, তারপর নিট দিচ্ছে সবাই, মেডিকেলের দিকে সবাই চলে যাচ্ছে। সরকারি জায়গাতে চাকরি বাকরি পাচ্ছে না, তো বেসরকারিতে যাওয়ার বেশি প্রেফার করছে। হ্যাঁ, প্রফেশনাল কোর্স। ছাত্রছাত্রীদের সঙ্গে একমত শিক্ষক শিক্ষিকারাও। তবে একই সঙ্গে তারা মনে করেন, শুধু কর্মসংকোচনই নয়, নিচু তলায় শিক্ষার বেহাল দশাও এর জন্য দায়ী। সব কিছু নিজস্বতা বজায় রেখে রাজনীতি চলুক। কাজেই অর্থনীতি যেখানে পঙ্গু হয়ে যায়, সেখানে সে সমাজ, সে দেশ, সে জেলা কখনো এগোতে পারে না। কাজেই এই রকম যেখানে একটা অরাজক পরিস্থিতি, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, সেই সমাজ কখনো এগোতে পারে না। তাহলে এই মুহূর্তে আমাদের কি উচিত? যে যারা রাজনীতি করছেন, রাজনীতি করুন, কিন্তু কোনো ধর্মকে কেন্দ্র করে নয়। শিক্ষাটাকে এগিয়ে যেতে হবে। একটা সমাজকে উন্নত হতে হলে শিক্ষা সবার আগে দরকার। এই পরিস্থিতির মধ্যেই অসাম্প্রদায়িক প্রচার স্লোগান নিয়ে অধীর চৌধুরীর নেতৃত্বে মাঠে লড়াই করছে কংগ্রেস। চড়া মাত্রায় সাম্প্রদায়িক চিৎকারের মধ্যে কংগ্রেসের প্রয়াস কতটা কার্যকর হবে, সেটা নিয়ে কৌতূহল আছে রাজনৈতিক মহলে। কারণ গত লোকসভা ভোটেই বহরমপুরের অবিসংবাদিত নেতা অধীরকে পরাজয় স্বীকার করতে হয়েছে সাম্প্রদায়িক রাজনীতির সামনেই। কিন্তু এবার আমি লড়াই করি। আমি আমার বিশ্বাস, আমার আদর্শ, আমার নৈতিকতাকে বেস করে আমি লড়াই করি। আমিও দেখলাম গত লোকসভা নির্বাচনে এক নতুন বাতাবরণ। এই মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ জেলাতে এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিটা আমাকে হারানোর জন্য এমনভাবে করলো, যেটা আমার কাছে অদেখা, অচেনা, অদৃষ্টপূর্ব।
মানুষ এরকম ছিল না মুর্শিদাবাদের। আমরা তৈরি করছি, শুধু ভোট ভোট আর ভোট। আমি তো হারলাম, বাতাবরণটা বিষাক্ত হয়ে গেল। আমি সাম্প্রদায়িক সম্প্রীতি কখনো বিঘ্নিত দিনই। আমি বেঁচে থাকতে দেবার অবস্থা তৈরি রুখবো, তাতে আমার প্রাণ গেলে প্রাণ যাবে। জেলা রাজনীতিতে রবিনহুড বলে পরিচিত অধীর আত্মবিশ্বাসী হলেও তার প্রতিপক্ষ তৃণমূল এবারেও তাকে 1 ইঞ্চি জমি ছাড়ার মেজাজে নেই। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার পক্ষে। এসআইআর মধ্য দিয়ে মুর্শিদাবাদের মানুষের যে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত, তার বিরুদ্ধে যেমন প্রতিবাদ, তেমন শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য এবং সংহতি রক্ষা করা আমাদের অঙ্গীকার। বিজেপি চাইছে মুর্শিদাবাদে সম্প্রীতি নষ্ট করে, সৌহার্দ্য নষ্ট করে, সংহতি নষ্ট করে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে। মুর্শিদাবাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস আমরা মুর্শিদাবাদকে রক্ষা করব সম্প্রীতির মধ্য দিয়ে, সংহতির মধ্য দিয়ে। মুর্শিদাবাদের সংস্কৃতিকে যারা ধ্বংস করতে চাইছে, এখানকার সংহতিকে যারা ধ্বংস করতে চাইছে, তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মানুষ একজোট। মালদার মতো এই মুর্শিদাবাদও ছিল বাম কংগ্রেসের দখলে। পরবর্তীতে দুই দলকে নিশ্চিহ্ন করে 2021-এর বিধানসভা ভোটে ময়দানে মুখোমুখি দাঁড়িয়ে পড়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। 2021-এর ফলাফলে জেলার মোট 22টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল মোট 20টি আসন, বিজেপি পেয়েছিল 2টি আসন। 2024 লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল অনুযায়ী তৃণমূল 14টি, বিজেপি 3টি, কংগ্রেস 4টি এবং সিপিএম 1টি আসনে এগিয়ে। যদিও 24-এ এখানে জোট বেঁধে লড়েছিল বাম কংগ্রেস, কিন্তু এবার তাদের জোট নেই। এবার এই সমীকরণে কোনো পরিবর্তন হবে কিনা সেটা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল থাকলেও এই জেলার মানুষ উদ্বিগ্ন সার্বিক পরিস্থিতি নিয়ে। একদিকে কর্মসংস্থানের বেহাল দশা, অন্যদিকে আর্থিক পরিকাঠামোর উপর আঘাত এবং সেই সঙ্গে শিক্ষায় দুর্দশা। এখনো একটিও বিশ্ববিদ্যালয় চালু হলো না সেভাবে। এলাকার মানুষের ক্ষোভ, কৃষ্ণনাথ কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হলেও এখনো সেটা ঠিকঠাক চালু করা যায়নি। তারপরও হাজারদুয়ারি নামে দ্বিতীয় একটি বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করে বসে আছে সরকার। এই ঘোষণার সর্বস্ব দেখনদারিতে আদৌ সন্তুষ্ট হবে জেলার মানুষ? বেলডাঙ্গায় যখন চলছে যুদ্ধকালীন তৎপরতায় নির্মাণ কাজ, তখন এখানে বিশ্ববিদ্যালয়ের ঘোষণাটুকুই সার। ধর্মের জাতাকলে পলিটিক্সের আগ ঢুকিয়ে ক্ষমতার রসাস্বাদনে সিদ্ধহস্ত রাজনীতিকদের কাছে আজও চরম উপেক্ষিত থেকে গেল সভ্যতার বিলসুজ শিক্ষা। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে মুর্শিদাবাদ থেকে দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।